মাত্র ১৭ বছর বয়সে বিধবা হলেন ইয়াসমিন। বছর দুয়েক আগে বিপত্নিক আদনান হাসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ইয়াসমিন। গ্রামের নাম কদমতলী। যেই গ্রামের এক দরিদ্র কৃষকের ঘরে জন্ম ইয়াসমিনের, যার ডাকনাম মিনু। বাঁশের খুঁটির ২ কামরার ঘর জামালের, যার ওই ২ কামরার ঘরে জন্ম নেয় লাবণ্যময় মুখশ্রীর অধিকারী মিনু, যাকে বিবাহ করার স্বপ্ন গ্রামের বহু পুরুষ দেখেছে। চারিদিক দিয়ে যখন মিনুর বিবাহ প্রস্তাব আসতে শুরু করে, সেই সময় জামাল দেখে শুনে বিপত্নিক আদনান হাসানকে মেয়ের পাত্র হিসেবে নির্বাচন করেন। প্রশ্ন আসতেই পারে, এত অবিবাহিত পাত্র থাকতে জামাল বিপত্নিক আদনান হাসানকে কেন পছন্দ করলো? এর কারণ সম্পদ। গ্রামের বেশ প্রভাবশালী লোক আদনান হাসান। পৈতৃক সূত্রে পাওয়া ব্যবসা তাকে যথেষ্ট প্রভাবশালী করে তুলেছে। সেজন্য আদনান মিনুর যোগ্য পাত্র হিসেবে নির্বাচিত করে। মাত্র ১৫ বছর বয়সে লাল টুকটুকে শাড়ি গায়ে জড়িয়ে বধূ সাজিয়ে মিনুকে পাঠানো হয় আদনানের ঘরে। খুব সুন্দরভাবে আদনান এবং মিনুর বিবাহ সম্পূর্ণ করে। তবে লোকমুখে এই নিয়ে বেশ চর্চা চলত। তাদের চর্চার বিষয় হলো বিপত্নিক ২৮ বছরের টকবকে যুবক আদনান হাসানের সঙ্গে মিনুর বৈবাহিক সংসার সুখের হবে তো। তাদের এই আশঙ্কা সত্যি হয়নি। মিনুর বিবাহিত জীবন খুব সুখের ছিল, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। সেজন্য ২ বছরের মাথায় বিধবা হতে হলো। বিধবা মিনু শান্ত নির্বাক মুখশ্রী নিয়ে পলকহীন চোখে মেঝের দিকে তাকিয়ে আছে। আজ তার চোখ যেন ভাষাহীন হয়ে গেছে। এই মুহূর্তে তার শাশুড়ি সালেহা বেগম বললেন, কলঙ্কের দাগ অঙ্গে লাগাইছো, এই কথা লোকসমাজে বইল না। আমার পোলাটারে তো খাইছো, এখন তার মান ডুবাইও না। মিনু ভাষাহীন চোখে সালেহা বেগমের দিকে তাকায়। মৃদু কণ্ঠে বলে, কলঙ্কের দাগ সবসময় নারী অঙ্গে কেনই লাগে আম্মা? সালেহা বেগম বিরক্ত নজরে মিনুর দিকে তাকায়, তারপর কঠিন কণ্ঠে বলে, মুখে খই ফুটছে? আমার পোলাটারে যখন মারলো তখন মুখের ওই খই কই গেছিল? কথাটা শেষ হওয়ার পূর্বে সালেহা বেগম চোখে মুখে রাগ ফুটে ওঠে। সে প্রচণ্ড রেগে মিনুর দিকে তাকায়। হঠাৎ রাগান্বিত দৃষ্টি শীতল হয়ে আসে। সালেহা বেগম মুহূর্তের মাঝে কান্নায় ভেঙে পড়েন। মিনু সালেহা বেগমের কান্নারত মুখশ্রী দেখে বলে, সন্তান হারানোর যন্ত্রণা এত গভীর কেন আম্মা? সালেহা বেগম মিনুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেন। এটাই এক মা। সন্তান হারানোর শোকে যে ছেলের স্ত্রীর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকাচ্ছিল, মুহূর্তের মাঝে সেই স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মিনুও সালেহা বেগমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে কান্নারত অবস্থা বলে, আম্মা, আপনি তো স্বামী সন্তান সব হারিয়েছেন। আচ্ছা, কাকে হারানোর যন্ত্রণা বেশি বেদনাদায়ক আম্মা? স্বামী না সন্তান নাকি? মিনু থেমে যায়। তার চোখের সামনে আদনানের মৃতদেহ ভেসে ওঠে। সেই সাদা কাপড়ে জড়ানো মৃতদেহ। মিনুর শরীর কাঁপতে থাকে। সালেহা বেগম সেটা বুঝতে পেরে মিনুর দিকে তাকায়। নিজেকে সামলে বলে, কি হইল বউ? এই বউ। মিনুর স্মৃতিতে নানান বিষয়ে ঘুরপাক খাচ্ছে। তার শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে। মিনু ধীরে ধীরে জ্ঞান হারিয়ে পড়ে। সালেহা বেগম একা সামলাতে না পারে লোকজন ডাকে। প্রায় ঘন্টা তিনেক পর মিনুর জ্ঞান ফিরে। সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তার পাশে তার মা এবং শাশুড়ি বসা। মিনু তাদের দিকে এক পলক তাকিয়ে যে কাজটা করে সেটার জন্য সালেহা বেগম প্রস্তুত ছিল না। তৎক্ষণাৎ সে অন্যরা দেখার পূর্বে মিনুকে জড়িয়ে ধরে আস্তে করে বলে, এইসব কইরো না। আমার পোলাটারে ভালোবাসলে তার মান ডুবাইও না। মিনু জবাব দেয় না। সে নির্বাক হয়ে যায়। কারো কোনো কথাই জবাব দেয় না, শুধু শুনে যায়। মিনুর মা মেয়ের এমন অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। সালেহা বেগম ঘর থেকে সবাইকে বার করে দেন। মিনুর এখানে বিশ্রামের প্রয়োজন। সবাই চলে গেলে সালেহা বেগম মিনুর মাকে উদ্দেশ্য করে বলে, নিজের মাইয়ারে বইলে দেন নিজের ভালো চাইলে চুপ থাকতে। এই কথা বলে সালেহা বেগম চলে যায়। মিনুর মা তার সাধ্যমতো মিনুকে বোঝাতে থাকে। মিনু প্রতি উত্তর করে না, নীরবে শুনে যায়। সালেহা বেগম একটি ঘরে এসে এক একজনের দিকে টাকার খাম এগিয়ে দেয়। তারপর বলে, মুখ বন্ধ করে রাখবেন। আপনি মুখ খুললে ফল ভালা হইবে না। লোকটি টাকার খাম হাতে নিয়ে মাথা নাড়ায়। লোকটি চলে যেতে নিয়ে থেমে যায়। পিছন ঘুরে কৌতূহলবশত জিজ্ঞেস করে, আপনি নিজের ছেলের খুনিদেরকে শাস্তি দিতে চান না? সালেহা বেগম জবাব দেয় না। লোকটা পুনরায় জিজ্ঞাসা করে, এভাবে তাদের ছেড়ে দিবেন? কিন্তু কেন? আপনার কাজ হইয়া গেছে, এখন চইলে যান। আমি আমার ভালো বুঝি, আপনার বোঝার দরকার নেই। লোকটি কথা না বাড়িয়ে চলে যায়। সালেহা বেগম সেখানে দাঁড়ানোর অবস্থায় বসে পড়ে। তার কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ দেখা গেল। আদনানের মৃত্যুর কয়েকদিন কেটে গেল। সবাই তার গন্তব্যে এগিয়ে যাচ্ছে। সালেহা বেগম নিজেকেও অন্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছে। শুধু থমকে আছে মিনুর জীবন। তার সারাটা দিন বিষণ্ণতায় কেটে যায়। চার দেওয়ালে বদ্ধ কামরায় নিজেকে সব সময়ের জন্য বন্দি বানিয়ে রাখে মিনু। নির্দিষ্ট সময়ে সালেহা বেগম খাবার দিয়ে যায় মিনুকে। সালেহা বেগমের মনে হলো দুই একটি কথা বলে, নয়তো না। আজ দুপুরে সালেহা বেগম খাবার নিয়ে আসলে মিনু নিজ সঙ্গে তার সঙ্গে কথা বলে। সালেহা বেগম খাবার দিয়ে চলে যাবে সেই মুহূর্তে মিনু বলে, আম্মা, আমি তো তার এক খুনিরে দেখেছি। তাহলে আপনি পুলিশকে মিথ্যে বললেন কেন? সালেহা মিনুর দিকে তাকায়।
হঠাৎ সে রেগে যায়। মিনুর দিকে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে তার মুখ চেপে ধরে। তারপর কঠিন কণ্ঠে বলে, "আমার পোলারে খাইয়া তোর ভয় নেই? এখন আমার মান খাবি?" মিনু ভয়ার্ত দৃষ্টিতে সালেহা বেগমের দিকে তাকায়। সালেহা বেগম পুনরায় দ্বিগুণ কঠিন কণ্ঠে বলে, "আমার পোলারে খাওয়ার পর তোরে ঘরে রাখছি, এটাই বেশি। পুলিশরা আমি যেটা বলছি তুইও সেটা বলবি। একদম বাড়াবাড়ি করবি না, তাহলে যেমনে তুই আমার পোলারে খাইছাস তেমনি আমি তোরে খামু।" এটা বলে সালেহা বেগম মিনুর মুখ ছেড়ে দেয়। মিনু ছাড়া পেয়ে কেসে ওঠে। সালেহা বেগম মিনুকে পুনরায় শাসিয়ে বলে, "আমার মুখ দিয়া যা বাহির হইব পুলিশ যেন জানে এটা তোর মুখের ভাষা।" সালেহা বেগম কথাটি বলে চলে যায়। সে দরজার কাছে অবধি যেতে মিনু বলে ওঠে, "আমি কিছু না করেও কলঙ্কের ভাগিদার হলাম, তারা এত বড় অপরাধ করে কিছুই হইল না?" সালেহা বেগম পিছনে ঘুরে মিনুর দিকে তাকায়, তারপর কঠিন কণ্ঠে বলে, "তুই অপয়া, কলঙ্কিত দেখাই তো আমার পোলাটা এত অল্প বয়সে আমারে ছাইড়ে চইলে গেল।" অপয়া কথাটা মিনুর কানে দুবার বেজে উঠল। সালেহা বেগমের বিরক্তিভাব প্রকাশ করে চলে গেল। মিনু তার যাবার পানে তাকে শান্ত কণ্ঠে বলল, "জানের চেয়ে মান এতই বড়?" মিনু সালেহা বেগমের মাথা থেকে বের করে খাবারের থালার দিকে তাকায়। এরপর নিজের পেটের দিকে তাকায় মিনু। আর মনে মনে বলে, "এখন এই পেটে ক্ষুধা আছে। এখন তো তুমি নাই যে ক্ষুধা না থাকলেও খাবার খাইয়ে দিবে?" মিনুর চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তার কল্পনাতে আদনানের সাথে সুন্দর স্মৃতি ভেসে ওঠে। আদনান কত যত্ন নিয়ে ভালোবেসে তাকে নিজ হাতে খাইয়ে দিত। মিনু আদনানের স্মৃতি কল্পনা করে মনে মনে বলে, "সব শেষ, আমার সব শেষ।" মাসখানেক হলো আদনান মারা গেছে, বলা চলে খুন হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে মিনুর থেকে তেমন সহযোগিতা পাচ্ছে না পুলিশ। মিনু সবসময় নিশ্চুপ হয়ে থাকে। তার হয়ে সমস্ত ঘটনা সালেহা বেগম খুঁটে বলে। এইভাবে 1 মাস এভাবে কেটে যায়। পুলিশ তদন্ত করে সেই ব্যক্তিকে খুঁজে বের করতে পারেনি যে আদনানকে খুন করেছে। এসব মিনু আরো বেশি যন্ত্রণা দেয়। তার স্বামী চলে গেলে অথচ তার খুনি মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। মিনু শান্ত চোখে সালেহা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর স্নান ঘন্টা বলে, "আম্মা, পুলিশকে সত্যি না বলায় হয়তো তারা ওনার খুনিকে ধরতে পারছে না। চলুন না সব বলে দেই।" কথাটা মিনুর কণ্ঠ দিয়ে বের হতেই দেরি সালেহা বেগমের মিনুর গালে থাপ্পড় বসিয়ে দিতে দেরি হয়নি। মিনু থাপ্পড় খেয়ে অবাক চোখে সালেহা বেগমের দিকে তাকায়। সালেহা বেগম কঠিন কণ্ঠে বলে, "আমার পোড়ালে মরছে, আমার যন্ত্রণা তোর চাইয়া বেশি? আমি আমার চাইয়া বেশি বুঝিস না?" মিনু অসহায় মুখ নিয়ে মেঝের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সালেহা বেগম নিজের সন্তানের কথা মনে করে কান্না করে দেয়। নিজেকে সামনে চোখের অশ্রু মুছে বলে, "তুমি যারে দেখছো তারে পুলিশ খুঁজা বার করতে পারলো না? সব কথা যাই না, কেনই বা খুঁজা বাইর করব তা আমি ভালোই বুঝি। মাঝখান দিয়ে আমার পোলাটা মইরাও শান্তি পাইব না।" সালেহা বেগম পুনরায় নিজের চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে তুলে বলে, "নিজের মুখখানা বন্ধ কইরা রাখ। আমার পোলাটারে তো খাইছো, এখন তার মন খাইয়া 16 কালা পূর্ণ কইরা দাও।" কথাটা বলে সালেহা বেগম ঘর থেকে বের হয়ে যায়। সালেহা বেগম বেরিয়ে যাওয়ার কিছু মুহূর্তের মধ্যে মিনুর ননদ শেফালি ঘরে আসে। সে এসে কিছুটা তিরস্কার করে বলে, "নিজের জামাইরে তো বাঁচাইতে পারলা না, এখন শোক পালন করার কথা বইলা কয়েকদিন ঘরের কাজকাম সব ফেলায় রেখা পায়ের উপর পা তুলে খাইবা?" মিনু শেফালির দিকে অবাক দৃষ্টিতে তাকায়। শেফালি মিনুর দৃষ্টি উপেক্ষা করে পুনরায় বলে, "এইবার উঠো, পটের বিবি সেজে না থেকে গিয়ে ঘরের কাজে হাত লাগাও। আমার জামাই আজ আমারে নিতে আসবে, তার জন্য ভালো মন্দ রান্না করে রাখো।" শেফালি খুব কর্কশ কণ্ঠে কথাগুলো বলে। মিনু বিষয়টি না বুঝতে পারে শান্ত কণ্ঠে বলে, "আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন আপা? আমার ভাইটারে খাইছো? তোমার লাগে কেমন কথা বলতে হবে হইব আমার?" মিনু জবাব দেয় না। সে খুব অসহায় চোখে শেফালির দিকে তাকায়। শেফালি মুখ ভেঙচি কেটে বলে, "সংসারে বৈশানাথকে যাও, কাজ কাম করো।" এটি বলে মুখ ঘুরিয়ে শেফালি ঘর থেকে বের হয়ে যায়। যাবার সময় জোরে জোরে মিনুকে উদ্দেশ্য করে বলে, "বউরের লগে থাকলে জামাইয়ের কোনো বিপদ আপদ আসে না। আর আমার একখান অপয়ারে ঘরে জায়গা দিছি, যার লাগে আমার ভাইটা মরে গেল।" কথাটা মিনুর বুকের বাঁ পাশে আঘাত করে। এই শেফালির সাথে মিনুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছিল। নিজের প্রথম স্ত্রীকে ভুলতে না পেরে আদনান যখন মিনুর দিকে নজর দিচ্ছিল না, সেই সময় এই শেফালি মিনুকে তার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য নানাভাবে সাজিয়ে দিত। তাকে সুন্দর সুন্দর পরামর্শ দিত। আজ আদনানের মৃত্যুর সাথে শেফালি মিনুর প্রতি ভালোবাসাও মরে গেছে। মিনু ভাবনায় মগ্ন অবস্থায় মনে মনে বলে, ভালোবাসা এভাবে মরে যায়? শেফালির স্বামী রফি হাত ভর্তি বাজার নিয়ে শ্বশুরবাড়িতে এসে সালেহা বেগম মেয়ের জামাইকে দেখে খুব খুশি। রাফি এসে প্রথমে শাশুড়ির সাথে গল্প জুড়ে দেয়। তাকে বলে, "আম্মা, আপনি চিন্তা করবেন না। আপনার এক পোলা নাই তো কি হয়েছে? আমি তো আছি। আমি আপনার আর এক পোলা।" গত 1 মাস ধরে এই কথাটা বলেই যাচ্ছে রফিক। তার এই কথা শুনে সালেহা বেগমের হৃদয় জুড়ে যায়। রফিক মূলত সালেহা বেগমের মন জুড়ানোর জন্য এই কথাটা বলে। শেফালি এসে তার
জামাই এবং মাকে গল্প করতে দেখে সেখানে অংশ নেয়। কথা বলে এক পর্যায়ে সালেহা বেগম আফসোস করে বলে, আমার পোলাটা নাই মাসখানেক হইয়া গেল। আমার পোলাটার একটা বাচ্চা থাকলে তারাই দেইখা এই কষ্ট ভুইলা থাকতাম। ওই অপয়ার এত কপাল খারাপ সেটাও হইল না। আমার ভাইটার কপালে যে এমন অপয়া জুটবে সেটা যদি আমি জানতাম তাহলে আজই এমন দিন দেখা লাগতো না। মায়ের কথায় সায় দিয়ে শেফালি কথাটা বলে। তাদের কথার মাঝে রফিক বলে, বাচ্চা নাই একদিক দিয়ে ভালোই হয়েছে আম্মা। মানে? সালেহা বেগম বুঝতে না পেরে প্রশ্ন করে। রফিক দ্বিধা দ্বন্দ্ব না করে সরাসরি বলে, বাচ্চা থাকলে ওই মাইয়া আপনার ঘরের রাজ করার কথা ভাবতো। বংশের প্রদীপের দোহাই দিয়া নিজের কলঙ্ক লইয়া সারা জীবন এই বাড়িতে থাইকে যাইতো। আদনান ভাইজানের ব্যবসায় থাবা বসাতো। পরে আপনার জায়গা হইতো এই বাড়ি বাইরে। সালেহা বেগম অবাক দৃষ্টিতে রফিকের দিকে তাকায়। সে রফিকের এই কথাটা বিশ্বাস করতে পারছে না। শেফালি রফিকের কথায় সহমত জানায়। এক পর্যায়ে রফিক সালেহা বেগমের উদ্দেশ্য করে বলে, ওই কলঙ্কিত মাইয়ারে আপনি আর কয়দিন পালবেন? এমন কলঙ্কিত মাইয়ার লইয়া থাকা যায়? আমার ভাইটা তো নাই, সেইখানে ওরে ঘরে রেখে কি করবা আম্মা? ওরে তাড়ানোর ব্যবস্থা করো। শেফালি রফিকের কথায় একমত। সালেহা বেগম বুঝতে পারে তার মেয়ে আর জামাইয়ের মাঝে ব্যবসা মিনুর হাতে চলে যাবার ভয় দেখা দিচ্ছে। সেজন্য তারা এই কথাটা বলে। সালেহা বেগম মনে মনে ভাবে, জামাইয়ের চিন্তা স্বাভাবিক। আমাগো বংশ পরম্পরায় চলা ব্যবসা ওই মাইয়া কেন ভোগ করবে? আমার পোলাটাও নেই। এখন এটা আমার মাইয়া আর জামাইয়ের প্রাপ্য। তাও ওই কলঙ্কিত মাইয়া না হইলে একটা কথা ছিল। কিন্তু মাইয়া তো কলঙ্কিত। তারে সারা জীবন ঘরে রাইখা আমি কি করব? সালেহা বেগমের ভাবনায় শেফালি এবং রফিক কথা বলে ওঠে। তারা নানাভাবে সালেহা বেগমকে বোঝায়, মিনু এখন বিধবা। সেই হিসেবে তার এখন তার বাবার বাড়িতে থাকা উচিত। বর্ষাকাল সন্ধ্যাবেলা ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে। জানলা দিয়ে মিনু সেই বৃষ্টির ফোঁটা পলকহীন চোখে তাকিয়ে আছে। আজ থেকে 2 বছর পূর্বে এমন এক বৃষ্টির রাতে আদনান প্রথমবারের মতো তার কাছাকাছি আসে। মিনু বিড়বিড় করে বলে, সেদিন ঝিরিঝিরি নয় বরং তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, যার শব্দে মিনু ভয় পাচ্ছিল। ভয়, ভালো লাগা, আনন্দ সব মিলিয়ে মিশ্র অনুভূতি ছিল। মিনু সেদিনের স্মৃতিতে চলে যায়। স্মৃতির পাতায় স্পষ্ট হয়ে ফুটে ওঠে সেই রাত। 2 বছর আগে সেই রাত আজও মিনুর কাছে জীবন্ত। 1982 সালের জুন মাস। সন্ধ্যা হতে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে বৃষ্টির আর্দ্রতা বেড়ে যাচ্ছে। মিনু জানলা দিয়ে বাহিরে চিন্তিত হয়ে তাকিয়েছে। কারণ আদনান এখনো বাড়ি ফিরেনি। সন্ধ্যা গড়িয়ে যখন রাত হয় মিনুর চিন্তা তত বেড়ে যায়। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর শব্দের সাথে 15 বছর মিনুর ছোট্ট দেহটি কেঁপে ওঠে। মিনুর চিন্তা দূর করতে কাকভেজা হয়ে আদনান বাড়ি ফিরে। মিনু আদনানের উপস্থিতি বুঝতে পেরে হাসি মুখে তার দিকে তাকায়। সেই হাসিতে বোধহয় আদনান ফেঁসে যায়। সে মিনুর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। মিনু আদনানের দিকে পলকহীন চোখে তাকায়। কাকভেজা শ্যামলা গরনের আদনানের দিকে তাকানোর মিনুর দৃষ্টিতে ধীরে ধীরে মুগ্ধতা ফুটে ওঠে। মিনু এতটা মুগ্ধ হয়ে তাকিয়েছিল, যার জন্য আদনান যে তার খুব কাছে এসে দাঁড়িয়েছে সেটা অনুভব করতে পারেনি। যখন মিনু আদনানের উপস্থিতি অনুভব করে, সেই মুহূর্তে আদনান তাকে জড়িয়ে ধরে। আদনান মিনুকে তার কাছে টেনে নেয়। আদনান মিনুকে এতটা কাছে টেনে নেয়, তাদের মাঝে সব দূরত্ব বিলীন হয়ে যায়। বাইরে বৃষ্টি, বিদ্যুৎ চমকানোর তীব্র শব্দ, তার মাঝে আদনানের গভীর স্পর্শ, সব মিলিয়ে মিনুর মিশ্র অনুভূতি, যার মাঝে ভালো লাগা, ভালোবাসা সবটাই ছিল। হঠাৎ বিকট শব্দে বিদ্যুৎ চমকে ওঠে, যে শব্দে ভয়ে কেঁপে ওঠে মিনু। যার সাথে স্মৃতি থেকে বেরিয়ে আসে মিনু। আদনানের স্পর্শ আজও তার কাছে জীবন্ত। সেই স্পর্শের কথা মিনু অনুভব করতে মনির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার মন বলে, আমাকে কলঙ্কিনী বানিয়ে তুমি কই হারিয়ে গেলা? কেন হারিয়ে গেলা? বৃষ্টি কমে গেছে। মিনু এখনো এক দৃষ্টিতে জানলার দিকে বাইরের পরিবেশ দেখছে। এখন মিনুর কেমন শান্ত লাগছে মিনুর। মিনুর দৃষ্টি বাইরের দিকে থাকলেও তার কল্পনায় আদনান ঘুরছে। তার সারাটা সময় আদনানের স্মৃতি ভাবতে ভাবতে কেটে যায়। তার ভাবনার মাঝে শেফালি ঘুরে আসে। কিছুটা বিরক্ত নিয়ে বলে, খাবার খাইতে আসো। এখানে তোমার কেউ বান্দি না যে তোমার মুখের উপর খাবার তুইলা দিব। মিনু শেফালির দিকে শান্ত চোখে তাকায়, খুব নরম কণ্ঠে বলে, আমার কোন কথায় আপনি কষ্ট পেয়েছেন আপা? শেফালি জবাব দেয় না। মিনু খুবই অসত্য নিয়ে বলে, আপা, আপনি আমার কথায় কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দেন। তা আমার সাথে এভাবে কথা বলবেন না। আমার খুব কষ্ট হয়। আমার তো সব শেষ। আপনারা? মিনুকে কথাটাই সমাপ্ত করতে না দিয়ে শেফালি দ্রুত পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। মিনু শেফালি যাবার পরে তাকে চোখের অশ্রু বিসর্জন দেয়। শেফালি বিরক্ত মুখ নিয়ে শোবার ঘরে আসে। সেখানে রফিক আগের থেকে শোয়া ছিল। শেফালি আসতে দেখে রফিক উঠে বসে। তারপর বলে, কিছু হইছে? মুখটা এমন করে আছো কেন? আর বইলো না। ভাবি আমারে পাইয়া ন্যাকা কান্না শুরু করতে যাচ্ছিল। শেফালি বিরক্তর সঙ্গে কথাটা বলে। রফিক তৎক্ষণাৎ বলে, একদম তার ন্যাকা কান্নায় গলা যাইও না। এমনি কইরে ব্যবসায় ভাগ বসাইব। এটা আমি খুব ভালোই বুঝি। তাই তো তারাই তাড়াইতে যাই।
ভাই যেখানে নেই সেখানে ভাইয়ের বউ দিয়ে কি করব? শেফালির কথায় সম্মতি জানিয়ে রফিকুল হয় উল্টা সম্পত্তির ভাগ বাড়বো। বাচ্চা নাই ভালো হয়েছে। এখন ওরা তাড়াতাড়ি তো পারলে সুবিধা হইব। তুমি কোনো চিন্তা কইরো না। আম্মারে বুঝাইয়া কেমনে ওরে বের করে দিতে হইব সেটা আমি ভালো করেই জানি। শেফালি কথাটা বলে শয়তানি এক হাসি দেয়। রফিক তার হাসির অর্থ বুঝে নিজেও মুচকি হাসি দেয়। পরদিন হতে শুরু হয় মিনুর শারীরিক ও মানসিক যন্ত্রণা। শেফালি মিনুকে দিয়ে সব কাজ করায়। সেই সাথে প্রতিটি কাজের ভুল ধরে কটূক্তি করে। কথায় কথা বলে, "আমার ভাইরে খাইছো, এখন আমাকে সংসার শেষ কইরে দাও।" তার এই কথাটা মিনুর জন্য কতটা যন্ত্রণা এটি যদি সে বুঝতো তাহলে হয়তো কথাটা বলতো না। শেফালির কথার জবাবে মিনু শুধু মলিন চোখে তার দিকে তাকায় আর মনে মনে বলে, নারী হওয়া কতটা যন্ত্রণা তা আমি স্বামী হারিয়ে বুঝতে পারছি। আমি দোয়া করি আমার জীবন তোমার জীবনটা আমার মতো না হোক। মিনু বিনা প্রশ্নে শেফালির দেওয়া সব আঘাত সয়ে যায়। সব সহ্য শক্তি হারিয়ে যাচ্ছে অনুভব হয়। সেই সময় আদনানের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো কল্পনা করে। সময় কেটে যায়। ধীরে ধীরে শ্বশুরবাড়ি মিনুর জন্য নরকের মতো হয়ে ওঠে। সালেহা বেগম এবং শেফালি শারীরিক মানসিক অত্যাচার দিনের পর দিন বেড়ে যায়। একটা সময় পর শেফালি সরাসরি মিনুকে উদ্দেশ্য করে বলে, এই বাড়িতে থাইকা বাহির হয়ে যাও। তোমারে আমাকে সংসারে আর দরকার নেই। প্রথমবারের মতো মিনু তাদের কথা জবাব দেয়। সে বলে, এটা আমার স্বামীর ঘর। এখান থেকে আমি চলে যাব না। সালেহা বেগম কথাটা শুনে বেশ রাগান্বিত কণ্ঠে বলে, আমার পোলাটারে খাওয়ার সময় মনে আছিল না? আম্মা, পৃথিবীর কোনো নারী কি চায় তার স্বামী তার? মিনুকে কথাটা সমাপ্ত করতে না দিয়ে সালেহা বেগম বলে, চুপ। আমি তোর ওই কলঙ্কিত মুখে একখান কথাও শুনতে চাই না। তোরে আমি মেলা সহ্য করছি, আর না। তোরে দেখলে আমার মন বইলা ওঠে তুই কলঙ্কিত। তুই নিজের মজা নেওয়ার লইগা আমার পোলা আমার। সালেহা বেগম কান্না করে দেয়, নিজেকে সামলাতে পারে না। শেফালি তার মাকে ধরে। সালেহা বেগম নিজেকে সামলে বলে, তুই সবাইরে খাইছস, তোর সঙ্গে এক ঘরে কাটানো আমার পক্ষে সম্ভব না। এই কথাটা বলে মিনুকে একটি ধাক্কা দেয় সালেহা বেগম। মিনু কিছুটা দূরে গিয়ে পড়ে। শেফালি বলে, তোমারে আমাকে দরকার নেই। আমাকে বাড়ি থেকে বাইর হইয়া এইবার আমাকে একটু শান্তি দাও। আমি জানি আপা আপনি ভয় পাচ্ছেন। আমি ওনার ব্যবসায় ভাগ চাবো, আপনার কাছে সম্পত্তির ভাগ চাবো। কিন্তু না, বিশ্বাস করো, আমার তোমাদের কাছে কিছু চাওয়ার নেই। শুধুমাত্র শেষ সময় অবধি আমারকে আমার স্বামীর এই ঘরে থাকতে দাও। আমি শুধু সেটাই চাই। মিনুর কান্নারত কণ্ঠে কথাটি পড়ে। সালেহা বেগম নিশ্চুপ হয়ে মিনুর দিকে তাকিয়ে থাকে। শেফালি মিনুর কোনো কথা শুনতে রাজি নয়। মিনু শেফালিকে অনুরোধ করে, কিন্তু শেফালি শোনে না। সে এক পর্যায়ে বলে, তোর মতো কলঙ্কিত মাইয়াকে আমরা এতদিন সহ্য করছি, এটাই অনেক বেশি। মিনু এক পর্যায়ে না পেরে শেফালি আর সালেহা বেগমের পা জড়িয়ে ধরে বলে, আমাকে তাড়িয়ে দিও না। এই বাড়ি, এই ঘর সবখানে তার অস্তিত্ব অনুভব করতে পারি আমি। আমি তার সেই স্মৃতি নিয়ে শেষ অবধি তার ঘরে থাকতে চাই। সালেহা বেগম পা দিয়ে ধাক্কা দিয়ে মিনুকে সরিয়ে দেয়। মিনু নিচে পড়ে যায়। শেফালি এবং সালেহা বেগম চলে যায়। ঘণ্টাখানেক পরে মিনুর বাবা মা এসে উপস্থিত হয় আদনানের বাড়িতে। মিনুর মা এসে মিনুকে জড়িয়ে ধরে। বাবা এসে মাথায় হাত রেখে বলে, তোর এত কষ্ট সহ্য কইরা এই বাড়িতে থাকতে হইবে না মা। এতদিন বারবার তোরে নিতে চাইছি, কিন্তু তুই যাস না, অনেক হয়েছে। তারা তোরে রাখতে চায় না, তুই জোর করে কেন থাকবি? মিনুর মা মেয়ের জড়িয়ে ধরে এক পর্যায়ে কান্না করে দেয়। সে কান্নারত অবস্থায় বলে, তুই আমাকেও এই গরিব বাবা মায়ের রাজকন্যা। আমরা তোরে খারাপ রাখবো না। তুই আমাদের সঙ্গে চল। এতদিন তোরে অনেক বলেছি, তোর শাশুড়ি ননদ আমাকে ইনিয়ে বিনিয়ে তোকে নিয়ে যেতে বলছে, কিন্তু তুই শুনলি না। তুই এইখানে থাকবি। এখন তারা তোরে এত অত্যাচার করছে। এখনো এখানে পড়ে থাকবি কিসের আশায়? মিনু বাবা-মায়ের দিকে নির্বাক চোখে তাকায়। মিনুর বাবা বলে, তারা আমাদের স্পষ্ট বইলা দিছে, আজ আমরা তোরে আমাদের সঙ্গে না নিতে পারলে কাল তারা সালিশ ডাইকা দূর করবে। যেইখানে তারা তোর কলঙ্ক নিয়ে কাদা ছেঁড়াছড়ি করবে। যেটা তারা তার পোলার মানের কথা ভাইবা টাকার বিনিময়ে লুকাচ্ছিল। এই কাজটা করলে তাদের সঙ্গে আমাদেরও মান যাইব। সবচাইতে বড় কথা, এই সমাজে তুই কোনোদিন মুখ তুলে তাকাতে পারবি না। ওইগুলো চাইয়া সম্মানের সঙ্গে আদনানের বউ হইয়া আমাদের ঘরে চল মা। মিনুর মায়ের কথাটা মিনুর ভালো লাগে। সে মাথা নাড়ায়। মিনু যেতে রাজি বুঝতে পেরে মিনুর বাবা বলে, এই তো আমার রাজকন্যা, তুই চিন্তা করিস না। তোর বাবা নিজের সবটা দিয়ে তোরে ভালো লাগবে। মিনুর বাবা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারা নিজেদের সাধ্যমতো মেয়েকে সামলানোর চেষ্টা করে। সালেহা বেগম এসে এসব দেখে বিরক্তি নিয়ে বলে, আপনাদের আহ্লাদীপনা শেষ হইলে আপনারা আপনাদের মাইয়া লইয়া বিদায় হন। মিনু সালেহা বেগমের দিকে করুণ চোখে তাকায়। এই শাশুড়ি একসময় তাকে কত ভালোবাসতো। মিনু চোখের অশ্রু মুছে সালেহা বেগমের সামনে এসে দাঁড়ায়। তারপর হাত জোড় করে বলে, আম্মা, আমি ছোট মানুষ, অনেক ভুল করছি। আমাকে ক্ষমা করে দিন। স্বামী মারা গেলে যে বাড়ির ভাতও কপাল দিয়ে উঠে যায়, সেটা আমি বুঝতে পারিনি। যদি পারতাম তবে আপনার বিরক্তির কারণ হয়ে এতদিন থাকতাম না। আমাকে ক্ষমা করে দিন। সালেহা বেগম মুখ ঘুরিয়ে নেয়। মিনু আহত হয়। সে তবুও নিজেকে সামলে বলে, একজন বিধবা নারী যে সংসারের বোঝা সেটা আমি আজ উপলব্ধি করতে পেরেছি।
যে আপনি মানের জন্য নিজের সন্তানের খুনিকে ধরতে পুলিশের সমস্ত সত্যি বলতে দিলেন না, শুধুমাত্র মান যাবে বলে। আর সেই আপনি আমাকে সমাজের অসম্মান করে হলেও ঘর থেকে তাড়াতে চান। আজ আমি বুঝছি একজন নারীর জন্য স্বামী বেঁচে থাকা কতটা গুরুত্বপূর্ণ। এখন বোঝো নাই বুঝবা। আজ যে বাপ-মা তোমারে নিতে আসছে বইলা আমারে কথা শুনেছে, একদিন এই বাপ-মাও তোমারে বোঝা ভাববে। দেইখা নিও। সেইদিন বুঝবা স্বামীর ছায়ার মাথার উপর থাকে কতটা গুরুত্ব। যেদিন আমার পোলাটা মরার অনুশোচনা হইবে তোমার, দেইখা নিও। আমি আমার স্বামীকে মেরেছি আম্মা? মিনু শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে। সালেহা বেগম কঠিন কণ্ঠে বলে, তুই অপয়ার জন্যই তো আমার পোলাটা মরল। তুই খাইছো তারে। মিনু আর কথা বাড়ায় না। তার বাবা মায়ের হাত ধরে ঘর থেকে বের হয়। সদর দরজায় গিয়ে বাইরে পা ফেলতে মিনুর স্মৃতিতে তার বিয়ের দিনের কথা ভেসে ওঠে। লাল টুকটুকে শাড়ি পরে নববধূ রূপে সেই সদর দরজা দিয়ে একদিন এই বাড়ির ভিতরে প্রবেশ করছিল। আর সেই সদর দরজা দিয়ে চিরতরে বের হয়ে যেতে হচ্ছে। মিনুর কল্পনায় সেদিনের সেই বধূরূপে থাকা মিনুর মুখশ্রী ভেসে উঠতে সে চোখ বন্ধ করে নেয়। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে মাটিতে পড়ে। বাবার বাড়িতে মিনু ৩ দিন হলো। গত ৩ দিন ধরে সে নিজের কামরায় মনমরা হয়ে বসে আছে। মিনুর মা এসে জোর করে প্রতিবেলা খাবার খাইয়ে দেন। ৩ কামরার একটা ছোট্ট ঘর মিনুদের। একটা কামরা তুলনামূলক বড়, বাকি দুটো ছোট, ছোট। আর একটিতে সে সে আর অন্যটিতে তার ২০ বছরের ভাই থাকে। বড় কামরায় মিনুর বাবা-মা থাকে। মিনু যে ঘরটাতে থাকে সেখানে একটি জানালা রয়েছে। মিনু সারাদিন মনমরা হয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। বিকেলবেলা মিনুর মা এসে তার পাশে বসে। মিনুর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মিনুর মা বলে, এমনে কতদিন পার কইরে দিবি? এইবার একটু স্বাভাবিক হ মা। মিনু জবাব দেয় না। তার চোখের কোণে অশ্রু এসে ধরা দিয়েছে। মিনুর মা পুনরায় বলে, তুই যেই ঘরে যেই সংসারের লইগা এমন মনময় হয়ে আছো, সেই সংসারের মানুষগুলো তোরে ছাড়া ভালোই আছে। তারা তোর কথা ভাববে, এক ফোঁটা চোখের পানিও ফেলায় না। তাইলে তুই কেন এমনি মনমরা হয়ে থাকবি? মিনু বাইরের দিক দিয়ে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তাকায়। হঠাৎ মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মিনুর মা মেয়েকে সামলাতে বলে, মাইয়াগো জীবন বড় কঠিন মা। নিজেরে ভালো না রাখতে ছিল, কেউ ভালো রাখার দায়িত্ব নেবে না, কেউ না। মিনুর বড় ভাই শফিকুল ইসলাম এসে মায়ের কথা শুনে দরজার সামনে দাঁড়ায়। কিছুটা সময় নিয়ে ঘরে প্রবেশ করে বোনের উদ্দেশ্যে, এমনি নিজের ঘরের মধ্যে বন্দি করে রাখলে কি সব ঠিক হয়ে যাব? মিনু তার ভাইয়ের দিকে তাকায়। শফিকুল এসে তার পাশে বসে। তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বিশ্বাস কর বোন, তুই এইখানে ঠুকরো ঠুকরো মরলেও কারো কিছু হবে না। না দুলাভাই এর খুনিরা, না তোর শ্বশুরবাড়ির লোকের। যদি কারো কিছু যায় সেটা আমাদের। আমাদের বাবা মায়ের কোল খালি হবে। আমাদের আমার এই ভাইয়ের বুক খালি হবে। তাই তোর কাছে ভাই হিসেবে একটা অনুরোধ। নিজের জন্য না হোক, আমাদের জন্য একটু জীবনটারে সুন্দর কইরা তোল। এমন করিস না, জীবনটাই শেষ করিস না। তুই কেন বুঝতে পারছিস না তোর কষ্ট আমাদের সহ্য হয় না? মিনুর মাও সম্মতি জানিয়ে বলে, আমাদের জন্য একটু জীবনটা সাজা মা। কতদিন তোর হাসি মুখখানা দেখি না, আমার বুকটা যেন পুইরা যায়। কথাটা বলতে গিয়ে মিনুর মা কান্না করে দেয়। মিনু তার মায়ের চোখের অশ্রু মুছে দিয়ে বলে, আম্মা আমারও অন্তরটা পুড়ে যাচ্ছে। তাই বইলা সবাইরে যন্ত্রণা দেখাতে হইব? যন্ত্রণা এমনি সবাইকে দেখাতে নাই বোন। লোক সমাজে এটা নিয়ে মজা করে। তুই কেন তাদের মজা নিতে দিবি? অন্তরের মধ্যে যাই ঘটে যাক, তাদের বুঝতে দিলে হবে না বোন। এই সমাজ, এই দুনিয়া তোর যন্ত্রণা যত দেখবে তত মজা নিবে। তুই এত অবুঝ হইলি কবে বোন? এটুকু বুঝিস না? এটুকু বলে শফিকুল থেমেই যায়। কিছুটা সময় পর পুনরায় বলে, তুই এমনি কষ্টে থাকলে দুলাভাইও কষ্ট পাবে। সে যদি তোর এই অবস্থা দেখতো তাহলে কি খুব খুশি হইতো? শফিকুলের এই প্রশ্নের জবাবে মিনু দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ না। শফিকুল স্নান এসে বলে, তাহলে এইটা কেন করছিস? তুই চাস না দুলাভাই খুশি থাকুক? সে নাই বইলা খুশি অখুশি নিয়া তুই ভাববি না? মিনু কেমন অদ্ভুত চোখে শফিকুলের দিকে তাকায়। মিনুর মা আর শফিকুল মিলে তাকে নানাভাবে বোঝায়। এক পর্যায়ে শফিকুল বলে, তুই আমার বোন, এইখানে রাজরানীর মতো থাকবি। রাজরানীর চোখে পানি মানায় না। যেটা মানায় না ওইটা কেন করছিস? মিনু জবাব না দিয়ে তার ভাইয়ের হাত দুটো আঁকড়ে ধরে। শফিকুল মুচকি হাসি দিয়ে মিনুর দিকে তাকিয়ে বলে, অনেকটা সময় নিয়ে শফিকুল এবং মিনু মা মিনুকে বোঝানোর পর অবশেষে শফিকুল বলে, চল একটু ঘুরে আসি। হ্যাঁ। মিনু প্রথমে বুঝতে না পারে প্রশ্ন করে। শফিকুল শান্ত কণ্ঠে বলে, আগে যেমন আমরা বিকেল হইলে ঘুরতে যেতাম সেরকম এখন যাইতে মন চাচ্ছে, চল যাই। মিনু প্রথমে যেতে চায় না, তবে শফিকুল একবার জোরপূর্বক তাকে নিয়ে বের হয়। শফিকুল মিনুকে গ্রামের উত্তর দিকে একটি মাঠে নিয়ে যায়, যেখানে বাচ্চারা খেলাধুলো করছে। শফিকুল মিনুকে সেসব দেখে বলে, একটা সময় আমরাও এমন খেলাধুলো করতাম, তাই না? হ্যাঁ। মিনু মলিন কণ্ঠে জবাব দেয়। শফিকুল মিনুর মন ভালো করতে, খেলায় হারার পর তুই সবসময় কান্না করে দিতি। আর তোর কান্না দেখা আমার সে কিনায় মজাটাই নিতাম। মিনু অদ্ভুত দৃষ্টিতে শফিকুলের দিকে তাকায়। শফিকুল পুনরায় বলে, কিভাবে কান্না করতেই যেন?
এটা বলে মিনুর ছোটবেলায় কান্নার ব্যঙ্গ করে শফিকুল। মিনু এটা দেখে রেখে শফিকুলের চুল টেনে দিল। মোটেও না, আমি এভাবে কান্না করতাম না। রাক্ষসী তুই আমার চুল টানাটানি শুরু করে দিলি। ওমা, ব্যথা পাচ্ছি। এই বলে তুই আমাকে রাক্ষসী বললি কোন সাহসে? আমি মোটেও রাক্ষসী না। মিনুর কথা শুনে শফিকুল খুশি হয়। কিছু সময়ের জন্য হলে মিনু মন ছোটবেলার স্মৃতিতে চলে গেছে। তার মধ্যে সেই চাঞ্চল্য ফুটে উঠেছে। তবে সেটা বেশি সময় স্থায়ী হয়নি। মিনু তার বর্তমান অবস্থা মনে পড়তে মুখটা পুনরায় মলিন হয়ে যায়। শফিকুল পুনরায় তাকে পুরনো মজার ঘটনা মনে করার চেষ্টা করে। সবটা বুঝতে পেরে মিনু মলিন মুখে হাসে। মনে মনে বলে, ভাইরা বুঝি এমনই হয়। মিনু আর শফিকুল বিকেলে ঘোরাঘুরি বেশ ভালো কাটে। পুরোটা সময় মিনু বিষণ্ণ ছিল না। কিছুটা সময়ের জন্য হলেও শফিকুলের পুরনো কথা মনে করিয়ে তাকে হাসাতে পারছে। এখানে শফিকুল নিজেকে ভাই হিসেবে ধন্য ভেবেছে। সন্ধ্যার কিছুটা সময়ের আগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় শফিকুল মিনু। পথে তারা এক দুঃসম্পর্কে কাকার সাথে দেখায়। কাকা তাকে থামিয়ে দিয়ে বলে, আরে, শফিকুল মিনু না? হ্যাঁ কাকা, ভালো আছেন? শফিকুল খুব ভদ্রভাবে জবাব দেয়। কাকা এক পলক মিনুর দিকে তাকিয়ে মুচকি এসে বলে, ভালো আছি। তোমরা কেমন আছো? জি ভালো। কথাটা শেষ করার পূর্বে কাকা পুনরায় বলে, তোমাদের আর ভালো থাকা। বোন বিধবা হইয়া ঘরের বোঝা হইল। বুঝি বুঝি, সবটা বুঝি। আফসোস লাগে তোমারে দেখে মিনু, এত অল্প বয়সে বিধবা হইলা। কথাটা কাকা মজার সুরে বললেও মিনুর চোখে মুখে অন্ধকার নেমে আসলো। কাকা হাসির ছেলে পুনরায় বলে, সেই দিন তোমার বাপে যদি আমার পোলাটার সঙ্গে মিনুর বিয়েটা দিত। কথাটা কাকা শেষ করার পূর্বে মিনু দ্রুত পা ফেলে সামনে এগিয়ে যায়। শফিকুল কোনোরকম কাকা ভেবে বিদায় জানিয়ে মিনুর পিছনে আসে। মিনুর চোখে অশ্রু এসে যায়, মুখটা কেমন শুকনো লাগে। শফিকুল মিনুকে থামিয়ে বলে, এমনি বাড়ি ফিরলে আব্বা আম্মা খুব কষ্ট পাইবে বোন। দয়া করে কাকার কথা মাথা থেকে বাহির করে ফেল। মিনু মাথা নাড়ায়। শফিকুল মুচকি এসে বলে, লোকজন বলবে, মুখ আছে বলবে। মিনু পুনরায় মাথা নাড়ায়। শফিকুল আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখে। পাশে একটা খাল রয়েছে, যার পারে দুটো ইট দাও। শফিকুল মিনুকে সেটি দেখিয়ে বলে, যা মুখটা ধুইয়ে নেই। মিনু সম্মতি দিয়ে সেদিকে এগিয়ে যায়। খালের পাড়ে থাকা ইটে পা দিয়ে মিনু সাবধানে দাঁড়ায়। মিনু খালের পানির দিকে তাকাতে তার মুখে হাসি ফুটে ওঠে। পানিটা খুব স্বচ্ছ। মিনু হাত দিয়ে পানি স্পর্শ করে, কিছুটা ঠান্ডা। হাত দিতে কেমন শিরশির করে ওঠে। মিনুর খুব একটা খারাপ লাগছে না। সাইকেল চালিয়ে শাহরিয়া দুর্জয় নিজ গন্তব্যে এগিয়ে যাচ্ছিল। সাইকেল চালাতে চালাতে একসময় দুর্জয় তার দৃষ্টি নিবন্ধ খালের শান্ত পাহাড়ের দিকে। সেখানে সন্ধ্যা নিভু নিভু রোদে স্নিগ্ধ হয়ে দাঁড়িয়েছে এক তরুণী। তার প্রকৃতির সৌন্দর্য যেন পানির মতো মসৃণ, গাঢ় আর অপূর্ব। দুর্জয় কেমন থমকে গেল, যেন পৃথিবীর সবকিছুকে মুহূর্তের মধ্যে ভুলে গেছে। পানির ঝাপটা মুখে পড়তে তরুণী অর্থাৎ মিনুর মুখশ্রী কোমল হয়ে গেল। দুর্জয়ের হৃদয়ে এক অচেনা উত্তেজনা জেগে উঠল, যেন এই মুহূর্তে জীবনের নতুন রচনা শুরু হতে চলছে। মিনুকে দেখতে এতটাই মগ্ন ছিল যে দুর্জয়, যে সাইকেল তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে শফিকুলের গায়ের উপর উঠে যায়। দু দুর্জয় শফিকুলের উপরে উঠে পড়ে। শফিকুল ব্যথায় চিৎকার করে ওঠে। মিনু চিৎকারের আওয়াজ পেয়ে ঘুরে তাকায়। খালের পাড়ে উঠে এসে শফিকুলের পাশে দাঁড়ায়। এতক্ষণ দুর্জয় শফিকুলের উপর থেকে সরে গেছে। শফিকুল ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে। মিনু সে ভাইয়ের হাত পা দেখতে দেখতে দ্রুত গলায় বলে, কোথায় লেগেছে ভাই? মিনু কথাটা বলার ফাঁকে লক্ষ্য করে শফিকুল পা কিছুটা ছিলে গেছে। সেটা দেখে সে বেশ ব্যথিত কণ্ঠে বলে, কতটা কেটে গেল? মিনু ব্যস্ত হয়ে পড়ে ভাইয়ের কাটা স্থানে বাঁধার জন্য। মিনুর ব্যস্ততা তার চোখে মুখে ওঠা বিরক্ত, কষ্টের ভাব সব গভীর মনোযোগ দিয়ে দেখে দুর্জয়। এই, আপনি সাইকেল চালাতে পারেন না? তাহলে সাইকেল নিয়ে রাস্তায় বাইর হয়েছেন কেন? শফিকুল কিছুটা তেজি কণ্ঠে দুর্জয়কে উদ্দেশ্য করে কথাটা বলে। দুর্জয় শফিকুলের তেজি কণ্ঠ শুনে মিনুর দিক দিয়ে দৃষ্টি সরিয়ে শফিকুলের দিকে তাকায়। দুর্জয় অনুরোধ সুরে বলে, ক্ষমা কইরে দেন, আমি। দুর্জয় কথাটি শেষ করার পূর্বে তার দৃষ্টি পুনরায় মিনুর দিকে যায়। ছাইরঙা এক শাড়ি, কুচিবিহীন গায়ে জড়ানো মিনু। মুখশ্রীতে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া, তবুও তাকে দেখতে চমৎকার লাগছে। এতটাই চমৎকার যে দুর্জয়ের দৃষ্টি বারবার তার দিকেই পড়ছে। শফিকুল পুনরায় দুর্জয়কে তেজি কণ্ঠে শাসালো। দুর্জয় আবারও ক্ষমা চাইল, কিন্তু শফিকুল তাকে ক্ষমা করতে রাজি না। দুর্জয় বোঝানোর চেষ্টা করে যে সে ইচ্ছাকৃত করে নাই, কিন্তু শফিকুল নাছোড়বান্দা, সে বুঝতে চায় না। মিনু ভাইকে থামিয়ে বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মিনুর জন্য বাধ্য হয়ে শফিকুল বাড়ির দিকে পথে পা বাড়ায়। দুর্জয় সেখানে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখে। তার চোখে মুখে মুগ্ধতা। হঠাৎ দুর্জয়ের মনটা বলে উঠল, এই দুর্জয়, এই, তুই কারো কাছে ক্ষমা চাওয়া মানুষ না, তাহলে চাইলি কেন? দুর্জয় মন পুনরায় বলে ওঠে, এই বোধহয় তোর ক্ষমা চাওয়ার দিন শুরু হইল দুর্জয়। এই মেয়ের দিকে আর তাকাস না, তাহলে সারা জীবন ক্ষমা চাইতে হবো। নিজের ভাবনার কথা ভেবে দুর্জয় আপন মনে হাসে। পরক্ষণে নিজেকে সামলে পড়ে থাকা সাইকেল তুলে বাড়ির পথে রওনা হয়। মিনু বিছানার উপর বসে আছে। শফিকুল একা একা বলতে থাকে, তুই আমারে নিয়ে আসলি কেন? ওই পোলার থাইকা এই দুর্ঘটনার জরিমানা নিতাম। নেহাত তুই বললি দেখা, নয়তো আমি টাকা ছাড়া ওই পোলারে ছাড়তাম না। একা একা এসব বলে যাচ্ছে। শফিকুল মিনুর দিকে তাকিয়ে পাগলামি সুরে বলে,
আজ তো মেলা বড় দুর্ঘটনা হইতে পারত। যদি আমার হাসপাতালে ছোটা লাগতো তাহলে তো মেলা খরচা হইতো। আর যদি পটল তুলতাম তাহলেই বা কি হতো? এত বড় দুর্ঘটনা ওই পোলার থেকে আমি ক্ষতিপূরণের দাবি করতে পারি না? শফিকুলের বলার ভঙ্গি দেখে মিনু হেসে দেয়। মিনুর হাসির মুখ দেখে শফিকুল স্বস্তি পায়। তার পাগলামি সার্থক। নিজেকে এখন সফল ভাই মনে হচ্ছে। যে ভাই বোনের সুখ দেখার জন্য চেষ্টা করেই সফল হয়েছে। এক ভাইয়ের ভালোবাসা বোধহয় এমনই হয়। দুর্জয় রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছে। এমন সময় তার বাবা তার ঘরে আসে। বাবাকে দেখে দুর্জয় উঠে বসে। দুর্জয়ের বাবা দুর্জয়ের পাশে বসে প্রথমে জিজ্ঞাসা করে, "শরীর মন ভালো আছে বাজান?" "হ্যাঁ আব্বা, ভালো আছে।" দুর্জয় শান্ত গলায় জবাব দেয়। দুর্জয়ের বাবা তাকে বোঝানোর চেষ্টা করে, "বন্ধু-বান্ধব জীবনে আইব যাইব। তাদের কথা ভাইবা তাদের লগে চইলা ভুল পথে যাওয়া ঠিক না বাজান। আমরা তোমার ভালো চাই বইলা বলি।" দুর্জয় জবাব দেয় না। তার বাবা পুনরায় বলে, "তোমার দোকানে কাজ কেমন চলছে?" "ভালো আব্বা।" দুর্জয়ের বাবা দুর্জয়ের মুখের দিকে তাকায়। কিছুক্ষণ ভাবনায় মগ্ন থেকে পরক্ষণে বলে, "কোনো বাপ-মা চায় না পোলাপানের খারাপ থাকুক। তোমার বন্ধুকে বাবা-মাও চায় না। তাই তাকে শহরের কাজে পাঠায় দিয়েছে। তোমার উচিত তাদের ভুইলা গিয়ে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকা। এখন তাদের মতো কাউকে খোঁজার চেষ্টা বন্ধ করে দাও। আমি আগেও বলছি।" দুর্জয় তার বাবাকে থামিয়ে দেয়। তারপর শান্ত গলায় বলে, "আমি হয়তো সেই জিনিসটা পাইয়া গেছি, যেটা নিয়ে এখন ব্যস্ত থাকতে পারি।" "মানে?" দুর্জয়ের বাবা বুঝতে না পারে প্রশ্ন করে। দুর্জয় কথাটাই ঘুরিয়ে বলে, "আমি ভালো আছি। তাদের কথা ভাবতেছি না। তুমি চিন্তা কইরো না। যাও।" দুর্জয়ের বাবা তাকে আবারও কিছুক্ষণ বুঝায়, তারপর ঘর থেকে চলে যায়। মূলত দুর্জয়ের ২ জন কাছের বন্ধু ছিল। তারা কাজের উদ্দেশ্যে গ্রাম ছেড়ে চলে গেছে। দিনের বেশিরভাগ সময় দুর্জয় তাদের সাথে কাটাতো। সেজন্য তাদের কথা ভেবে বেশ বিষণ্ণ থাকে। মাঝে, মাঝে বেশ পাগলামি করছে। সে এখানে থাকতে চায়নি, তাদের কাছে শহরে যেতে চেয়েছে। কিন্তু দুর্জয়ের বাবা-মার একমাত্র সন্তান হওয়ার জন্য তাকে তার বাবা-মা নিজেদের কাজ ছাড়া করতে চায়নি। দুর্জয় বসে, বসে নিজের বন্ধুদের কথা ভাবছিল। তার মুখটা মলিন হয়ে যায়। এর মাঝে তার কল্পনায় মিনুর মুখশ্রী ভেসে ওঠে। যেটার সঙ্গে, সঙ্গে তার মুখে হাসি ফুটে ওঠে। সে মিনুকে নিয়ে কল্পনায় চলে যায়। নিজের স্মৃতিতে তার সাথে ঘর বাঁধে। কিছুক্ষণ পর কল্পনা থেকে বের হলে নিজেকে বলতে থাকে, "এক মাইয়ারে একবার দেইখা তারে নিয়ে কল্পনা-জল্পনা করো? এটা ঠিক না। চোখের দেখায় ভালো লাগলে কি তারে নিয়ে ভাবতে হইব?" ৩ দিন কেটে যায়। এরপর ৩ দিন দুর্জয় একই রাস্তা দিয়ে বাড়ির ফেরার সময় আশেপাশে সর্বত্র মিনুকে খুঁজছিল। কিন্তু না, মিনুর দেখা মেলে না। অতঃপর মিনুর বাড়ির খোঁজ করে দুর্জয়। একটি সময় পর মিনুর বাড়ির সন্ধান পায়। তারপর দুর্জয় ইচ্ছাকৃত ৩ মাইল পথ বেশি ঘুরে মিনুর বাড়ির রাস্তা দিয়ে নিজের বাড়ি যাওয়া শুরু করে। শুধুমাত্র মিনুকে একটি নজর দেখার জন্য। ১ম দিন অবশ্য ভয় পাচ্ছিল দুর্জয়। আদৌ সে মিনুর দেখা পাবে? মনের মাঝে অনেকটা সংকোচ নিয়ে মিনুর বাড়ির সামনে রাস্তা দিয়ে ধীর গতিতে সাইকেল চালিয়ে যাচ্ছিল। বারবার মিনুর বাড়ির দিকে তাকাচ্ছিল। না, মিনুর দেখা মেলে না। কিছুটা হতাশ হয়ে দুর্জয় চলে যায়। সেই সময় তার নজর মিনুদের ঘরের জানলার দিকে যায়। সেই জানলার সামনে মনমরা হয়ে বসে আছে মিনু। সে বাহিরের দিকে তাকিয়েছে। মিনুর মুখশ্রী দুর্জয়ের চোখের সামনে পড়তে তার চোখে মুখে হাসি ফুটে ওঠে। সে মুচকি হাসি দিয়ে মিনুর দিকে তাকিয়ে থাকে। তবে মিনু তাকে লক্ষ্য করেনি। সেটা বুঝতে পেরে দুর্জয় মুখ দিয়ে শিস বাজাতে শুরু করে। যদিও দুর্জয় ভালোভাবে পারছিল না, সেজন্য মুখ দিয়ে উদ্ভট আওয়াজ করছিল। দুর্জয়ের এমন আওয়াজ পেয়ে মিনু দুর্জয়ের দিকে তাকায়। দুর্জয় মিনুর তাকানো দেখে মুচকি হাসি দিয়ে হাত নাড়ায়। মিনু দুর্জয়ের হাত নাড়ায় সাড়া দিয়েছে। তবে নিজের হাত নেড়ে নেয়। বরং জানলা বন্ধ করে দেয়। যেটা দেখে দুর্জয়ের মুখের হাসি ফুরিয়ে যায়। তার চোখে মুখে অন্ধকার নেমে আসে। মনে, মনে বলে, "এই মাইয়া আমারে দেইখা জানলা বন্ধ করে দিল কেন?" পরক্ষণে নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বলল, "বোকা মাইয়া। আমার মতো একখান চান্ডরে দেখে জানলা বন্ধ করে দিল? মাইয়াটা আসলে বোকা, মেলা বোকা।" দুর্জয় এসব মনে, মনে বলছিল আর মিনুর মুখশ্রী তার চোখের সামনে ভেসে উঠছিল। সেই সময় সে পুনরায় বলে, "তবে মাইয়াটার মুখখানা মায়াময়। এল্লাই তারে আমি নাম দিলাম বোকা মায়াবতী।" দুর্জয় দাঁড়িয়ে, দাঁড়িয়ে এসব ভাবছিল। তার মাঝে শফিকুল ঘর থেকে বেরোয়। দুর্জয়কে দেখে তৎক্ষণাৎ বলে ওঠে, "এই তুই সেই পোলা না? যে আমার গায়ের উপর সাইকেল নিজেরে তুইল্যা দিছিল?" "ও মাগো!" দুর্জয় এই কথাটা বলে সাইকেল নিয়ে দৌড়। এই সময় শফিকুলের কথা আশা করেনি। সেজন্য ভয় পেয়ে যায়। তাই তাড়াহুড়ো করে দৌড় দেয়। পরক্ষণে নিজের বোকামি দেখে নিজেই হেসে ফেলে। "আমার সাইকেল থাকতে আমি দৌড়াই কেন? এটা চালাই গেলেই তো হয়।" সময় বয়ে যায় নিজ গতিতে। দিন পেরিয়ে মাস কেটে গেল। ২ মাস হলো মিনু তার বাবার বাড়িতে এসেছে। এতদিন অবধি সব স্বাভাবিক থাকলো, এবার রইল না। প্রতিবেশীরা বাড়ি বয়ে এসে নানা কথা বলে দিচ্ছে। মিনুকে সান্ত্বনা দেওয়ার নাম করে উপহাস করে কথা শুনিয়ে যাচ্ছে। যেটা মিনু আর তার পরিবার বেশ ভালোভাবে বুঝতে পারে। কিন্তু তাদের এগুলো সহ্য করা ছাড়া উপায় নেই। তবে এখন প্রতিবেশীদের সাথে বেশ সাবধানে কথা বলার চেষ্টা করছে। যাতে কথা প্রসঙ্গে মিনু কথা না ওঠে।
আজ যেমন পাশের বাড়ি ময়নার মা পান খেতে এসে মিনুর মায়ের সাথে গল্প জুড়ে দিল। মিনুর মা যথেষ্ট চেষ্টা করেছিল মিনুর প্রসঙ্গ যাতে না ওঠে, কিন্তু ময়নার মা নাছোড়বান্দা। সে ঘুরে ফিরে ময়নার প্রসঙ্গের কথাই বলে। ময়নার মা বলে, তোমার মাইয়া বিধবা হইল তো মেলা দিন হইল, তা তারে নিয়ে কি ভাবছো? ভাবি, আপনার ঘরের কাজ ধরছেন শুনলাম। মিনুর মা কৌশলে কথা ঘুরিয়ে নিতে যাচ্ছিল, তবে ময়নার মা সেই কথায় কান না দিয়ে বলে, মিনুর বিয়ে শাদী নিয়ে এখন ভাবতেছো না? তাহলে ভাববা কবে? মিনুর মা কথাটা শুনে চুপ হয়ে যায়। সামনের মানুষটি যদি একই কথা নিয়ে পড়ে থাকে, তখন প্রসঙ্গ বদলানো সম্ভব না। ময়নার মা পুনরায় প্রশ্ন করে, মিনুর মা জবাব বলে, মাইয়ের বিয়ে নিয়ে এখন ভাবতেছি না। জামাইরে এখন মিনু অনেক ভালোবাসে। ওহান বিয়ে করতে চাইবো না, তাই আমরা বিয়ে নিয়ে ভাবতেছি না। বিধবা মাইয়ার চাওয়াতে এত দাম দিতে নেই। তোমার মাইয়া এমনিতে অপয়া, জামাইটাকে শেষ করলো। ওই মাইয়া কেউ বিয়ে করতে চাইবো? এখন যদি কেউ বিয়ে করতে চায় তাতে রাজি হয়ে যাও। মাইয়েরা তো মতামত নেওয়ার কি দরকার? ময়নার মায়ের কথাটা শুনে মিনুর মায়ের মুখশ্রী মলিন হয়ে যায়। ভেতরে ঘরে বসা মিনুও কথাগুলো শুনতে পায়। তার মাঝে বিষণ্ণতা দেখা যায়। ময়নার মা পুনরায় বলে, মাইয়ের কথা ছাড়ো, আমার খোঁজে একখান পোলা আছে। পোলার আগের বউ মইরা গেছে। 2টা বাচ্চা আছে। এমনিতে সব ভালা, শুধু বাচ্চা 2টারে মায়ের মতো ভালোবাসতে হবে। তোমার মাইয়া এহেনে। ময়নার মা কথাটি সমাপ্ত করার পূর্বে মিনু শব্দ করে তার ঘরের দরজা খুলে। ময়নার মা চুপ হয়ে যায়। মিনু এক পলক ময়নার মার দিকে তাকায়। পরক্ষণে দৃষ্টি সরিয়ে তার নিজের মায়ের দিকে তাকায়। তারপর ঘর থেকে বের হয়ে চলে যায়। মিনু চলে যেতে নিলে মিনুর মা বলে, মিনু কষ্ট পাইছে। এখন আমার তার অমতে বিয়ের কথা ভাবতে পারবো না ভাবি। বিধবা মাইয়ের এত কষ্ট কিসের? দেখো ভাবি, আমি তোমার মাইয়ের ভালো চাইয়ে একটা প্রস্তাব নিয়ে আসছি। এখন ভালো প্রস্তাব আসছে, বিয়ে দিয়ে দাও। পরে দেখা যাবে কোনো পোলাই পাইবা না বিয়ের জন্য খুঁইজা। ময়নার মায়ের কথাটি ফেলে দেবার মতো না ভেবে মিনুর মা কিছু বলে না। ময়নার মা আরও ভালোভাবে মিনুর মাকে বোঝায়। বোঝানো এক পর্যায়ে বলে, আজই তোমার মনে হইতেছে মাইয়াটা সারা জীবন ঘরে রাখতে পারবা, কিন্তু কাল দেখবা এই মাইয়া তোমার পোলার সংসারে বোঝা হইব। সারা জীবন তো তোমরা থাকবা না। আর তোমার পোলার বিয়ে শাদির ব্যাপার আছে। বিধবা বোন যে ঘরে পইড়ে থাকে সেই ঘরে কেউ মাইয়া দিতে চাবে না। ভাবি, আমি মিনুর বাপের সঙ্গে কথা বলে আপনার জানাবো। ময়নার মা সম্মতি জানায়। সে খুশিতে গদগদ হয়ে যায়। পোলা অনেক ভালা। ওইখানে বিয়ে হইলে তোমার মাইয়া আবার রাজকপাল পাইব, বুঝলা? মিনুর বাপরে বুঝাও, পোলার সব আছে, টাকা সম্পদ। ময়নার মা এক নাগাড়ে ছেলের প্রশংসা করেই যাচ্ছে। এত প্রশংসা শুনে মিনুর মায়ের মন গলে। তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যায় সে বিয়ে নিয়ে ভাবছে। মিনু এসে খাল পাড়ে বসে পড়ে। এখন খাল পাড়ে সমান পানি, সতেজ স্বচ্ছ জোয়ারের পানির দিকে তাকে মিনু পুরনো স্মৃতিতে ভাবে। আদনার সাথে কাটানো সুন্দর মুহূর্ত। ধীরে ধীরে মিনুর কল্পনা গভীর হয়। তার চোখের সামনে তাদের একসাথে ঘোরার সুন্দর মুহূর্ত ভেসে ওঠে। সেদিন লাল পাড়ে সাদা শাড়ি গায়ে জড়িয়েছিল মিনু। আদনান তার পছন্দ করে দেওয়া একটা লাল পাঞ্জাবি পাজামা পরছিল। দুজনে পাশাপাশি খুব অপূর্ব লাগছিল। শ্যামলা গড়নে আদনানের সাথে সাদা গড়নের সাদা পরি লাগছিল মিনুকে। দূর থেকে দেখে মনে হচ্ছিল এদের দুজনের জন্ম দুজনের জন্য। সেই এক অপূর্ব দৃশ্য। এক যুবক তার কিশোরী বউয়ের হাত ধরে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে। কিছুটা সময় পর মিনু ক্লান্ত হয়ে দাঁড়িয়ে যায়। আদনান মিনুর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। তবে মিনু জবাবের অপেক্ষা না করে আদনান বলে, এটুকুতে ক্লান্ত হয়ে গেলা? এটুকু? মিনু অবাক হয়ে আদনানের দিকে প্রশ্ন ছুড়ে। মূলত তারা বেশ অনেকটা পথ একসাথে হেঁটেছে। তবে আদনান কোনো প্রসঙ্গে কথাটা বলছে সেটা বুঝতে পারছিল মিনু। মিনু বোঝাতে আদনান সহজ ভাষায় বলে, আমাদের একসাথে অনেক পথ পাড়ি দেওয়া বাকি। জীবনে এই তো শুরু। এতটুকু পথে এসে ক্লান্ত হলে চলবে? মিনু আদনানের কথা ভাবাত্ম বুঝতে পারার সঙ্গে সঙ্গে তার চোখে মুখে মিষ্টি এক হাসি ফুটে ওঠে। সে হাসিতে মুগ্ধ হয়ে আদনান তাকিয়ে থাকে। তারপর মিনুর দিকে এগিয়ে ওঠে। মিনু কিছু বুঝে ওঠার পূর্বে তাকে কোলে তুলে নেয়। মিনু লাজুক চোখে আদনানের চোখে চোখ রাখে। আদনান মুচকি হেসে বলে, তোমায় এই মিষ্টি হাসির প্রেমে পড়েছি। আর প্রথম স্ত্রীর? মিনুর এই কথাটা শুনে আদনানের মুখশ্রী মলিন হয়ে যায়। মিনু বুঝতে পারে সে ভুল করেছে, তাই তৎক্ষণাৎ ক্ষমা করবেন। আসলে আমি মিনুকে থামিয়ে দিয়ে আদনান বলে, সে আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। তাকে আমি আজও ভালোবাসি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আমার জীবন, আমার ভালোবাসা। তুমি আমার জীবনে আসতে কিছুটা দেরি করে ফেলেছ। সেজন্য সবটুকু ভালোবাসা তোমায় দিতে পারলাম না। তবে যতটুকু দিচ্ছি বিশ্বাস করো, এই ভালোবাসায় কোনো মিথ্যে নেই। কথাটা শুনে খুব খুশি হয় মিনু। তার জীবনে প্রথম ভালোবাসা আদনান। সেজন্য সে জানে এই ভালোবাসা কতটা গভীর। সে একটা সময় ভাবতো আদনান তার প্রথম স্ত্রীকে ভুলে কখনো তাকে আপন করে নিবে না। তার জীবনে স্বামী সুখ জুটবে না। সে আদনান আজ তাকে অনেকটা ভালোবাসছে। এই ভালোবাসা থেকে খুশি হওয়ারই কথা। মিনুর খুশির মাঝে আদনান তার কপালে একটা চুমু এঁকে দেয়। হঠাৎ এমন করায় মিনু কিছুটা হকচকিয়ে দেয়। মিনুর পায়ে পানির স্পর্শ পেতে সে কল্পনা থেকে বেরিয়ে আসে। আদনানের স্মৃতিমগ্ন থাকার ফাঁকে মিনুর পা খালের পানিতে পড়ে। আদনানের স্মৃতিচারণের মাঝে বাধা হওয়ার প্রথম পানির স্পর্শে বিরক্ত হলেও পরে পানিতে পা ডুবিয়ে
রাখতে বেশ ভালোই লাগছিল। ভালো লাগার অনুভূতি বাড়াতে মিনু পানিতে হালকা পা নাড়াতে থাকে। সেই মুহূর্তে মুখের উপর পানি ফোঁটা পড়তে মিনুর অবাক লাগে। মাথা ঘুরিয়ে পাশে তাকাতে দুর্জয়কে দেখতে পায়। দুর্জয় হাত দিয়ে পানি মিনুর মুখের দিকে মেরে উল্টো দিকে মুখ ঘুরিয়েছে। দুর্জয় ভাবটা এমন যেন কিছুই করেনি। মিনু দুর্জয়কে ভালোভাবে লক্ষ্য করে। এই সেই ছেলেটা। সে চেনে। সেই সাইকেল দুর্ঘটনা থেকে প্রায় দিনে তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যেতে দেখেছে। জানালার পাশে থাকা মিনুকে দূরে দাঁড়িয়ে পালকহীন চোখে দেখত। মিনু তার চোখের ভাষা বুঝত। তবে এতদিন দূর থেকে দেখে যেত বলে মিনু কিছু বলেনি। তাছাড়া তার এখন দুনিয়ার কারোর সাথেই কথা বলতে ভালো লাগে না। তবে আজ দুর্জয়ের কাছে মিনু প্রচণ্ড বিরক্ত। তার মনে হচ্ছে ছেলেটা বেশি করছে। এখন ছেলেটাকে থামা প্রয়োজন। মিনু বিরক্ত দৃষ্টিতে দুর্জয়ের দিকে তাকায়, তারপর শান্ত কণ্ঠে বলে, আপনি আমাকে চেনেন? দুর্জয় প্রথমবারের মতো মিনুর কণ্ঠ শুনে অবাক হয়। তবে প্রশ্নটা অদ্ভুত লাগে তার কাছে। মনে মনে বলে, প্রশ্ন অদ্ভুত হইতে পারে, কিন্তু কণ্ঠটা সেই। প্রায় ২ মাস ধরে আমাকে অনুসরণ করছো, অথচ আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। অদ্ভুত না? একজন মানুষকে না চিনে না জেনে এভাবে অনুসরণ করা, তাকে লুকিয়ে দেখা আপনার নিজেরই অদ্ভুত মানুষ মনে হয় না? সরাসরি মিনু দুর্জয়ের কর্মকাণ্ড নিয়ে বলায় বেশ অবাক হয়। সে ভেবেছিল মিনু সেদিন প্রথম তার সাথে কথা বলবে, সেদিন অন্তত প্রথমে তার সাথে পরিচিত হতে চাইবে। নিজেকে সামলে দুর্জয় বলে, আপনার এই মলিন মুখখানায় আমি মুগ্ধ হয়েছি। এটা হয়তো শুধু মুগ্ধতা না। মিনু আগের থেকে দ্বিগুণ বিরক্তি নিয়ে দুর্জয়ের দিকে তাকায়। দুর্জয় মুচকি হাসি দেয়, তারপর বলে, আপনার হাসি মুখখানা দেখার ভাগ্য আমার হইল না। তাই আপনি মলিনতায় আমি মুগ্ধতা খুঁজে পাইছি। যারা দেখলে আমার ভালো লাগে, তারে লুকায় দেখা আমার কাছে অদ্ভুত কাণ্ড নাই। এইটা অন্যরকম বিষয়। আমি বিবাহিত। মিনুর মুখে এহেন কথা শোনায় দুর্জয় প্রস্তুত ছিল না। সে বিস্ময় দৃষ্টিতে মিনুর দিকে তাকায়। মিনু ম্লান কণ্ঠে বলে, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমার মনে হলো আপনি ভুল পথে পা বাড়াচ্ছেন, সেজন্য বলা। কথাটা বলে মিনু উঠে দাঁড়ায়। সে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবে। মিনু যেতে নিলে দুর্জয় বলে ওঠে, কিন্তু আপনি তো আপনার বাবার বাড়ি থাকেন। বিয়ে হলে তো শ্বশুর বাড়ি থাকতেন। মিনু জবাব দেয় না। দুর্জয় পুনরায় বলে, আমাকে মিথ্যে কথা বইলা পালাচ্ছেন? কথাটা বলে দুর্জয় শব্দ করে হেসে দেয়। মজা পেয়েছে এমন ভাব নিয়ে আমাকে বোকা বানানো অত সহজ নয়, বোকা মায়াবতী। মিনু পিছন ঘুরে দুর্জয়ের দিকে তাকায়, তারপর শান্ত কণ্ঠে পড়ে, আমি বিবাহিত, এটা মিথ্যে নয়। তবু আমি বাবার বাড়িতে থাকছি কেন, তাই তো? দুর্জয় হাসি থামিয়ে জিজ্ঞাসা করায় মিনুর দৃষ্টির দিকে তাকায়। মিনু নিজের মুখশ্রী বিস্ময়তা ফুটিয়ে তুলে বলে, আমি বিধবা। দুর্জয় পূর্বের চেয়ে বেশি বিস্মিত হয়। মিনু ধীর পায়ে সেখান থেকে চলে যায়। যাবার সময় স্পষ্টভাবে বলে, নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। দুর্জয় মিনু যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে অন্যরকম অনুভূতি। মিনু বিধবা কথাটি সে এখনো বিশ্বাস করতে পারছে না। পাত্রপক্ষ নিয়ে ময়নার মা মিনুদের বাড়িতে উপস্থিত। মিনু পাত্রপক্ষ দেখে রেগে যায়। তার মাকে রাগান্বিত কণ্ঠে বলে, আমি বিয়ে করব না আম্মা। মিনুর মা তাকে বোঝানোর জন্য বলে, এইভাবে কয়দিন চলবে? তোর মলিন মুখ আমার দেখতে মন চায় না মা। তোর একখান গতি হলে আমরা সুখে থাকবো। আমার মলিন মুখ সহ্য হয় না নাকি? এই ২ মাসে আমি তোমাদের বোঝা হয়ে গেছি। কথা শুনে মিনুর মা ভীষণ কষ্ট হয়। সে বারবার মিনুকে বোঝানোর চেষ্টা করে। মিনু তাদের বোঝা না। তারা মিনুর ভালো চিন্তা করে এসব করছে। তবে মিনুর কথা বাড়ায় না। সে শান্ত গলায় বলে, আমি দ্বিতীয় বিয়ে করব না। মিনুর মা মিনুর কথা বলছিল, তার মাঝে অন্য ঘর দিয়ে মিনুর বাবা আর ময়নার মায়ের তর্কের শব্দ শোনা যায়। মিনুর মা সেখানে দ্রুত যায়। মিনুর মা এসে দেখেন তার স্বামী ময়নার মায়ের উদ্দেশ্যে বলছেন, আপনি বলছেন ভালো পাত্র, তাই আমরা মিনুর বিয়ের কথা ভাবছিলাম। নয়তো আমার মাইয়া বিয়ে নিয়ে আমার এত মাথা ব্যথা নেই। আপনি এখন বের হন। ময়নার মা রেগে বলে। সে রাগান্বিত কণ্ঠে বলে, একখান অপয়া মাইয়ের লইগা আর কত ভালো পাত্র চান? এইটা যে আসছে এটাই আপনাদের কপাল। আপনার ভালো পাত্র লইয়া আপনি বিদায় হন। আমাদের এত ভালো পাত্রের দরকার নেই। মিনুর মা কিছু বুঝে উঠতে পারবে না। এক পর্যায়ে মিনুর বাবা বলেন, ওইটা পাত্র নয়, পাত্রের পোলা। কি? মিনুর মা অবাক হয়। তার সামনে ২০-২২ বছরের একটা ছেলে। সে একেই পাত্র ভাবছিল, কিন্তু এখন শুনছে এটা পাত্রের সন্তান। এরপর তার পাশে থাকা ৪৫ বছরের পুরুষের দিকে নজর যায় মিনুর মায়ের। অর্থাৎ এটাই পাত্র। মিনুর মা বিস্মিত হয়ে হা হয়ে যায়। যার মিনুর বড় ছেলে আছে, তার নিজের সন্তানের দেখাশোনার জন্য বিয়ে করতে চাও কতটা যৌক্তিক। মিনুর বাবা বেশ অপমান করে ময়নার মাদের বের করে দেয়। ময়নার মা যাওয়ার সময় তিরস্কার করে বলে, এরপরে এই মাইয়ের জন্য এমন পাত্র পাইবে না। বোঝা হয়ে সারা জীবন ঘাড়ে পড়ে থাকবো, মনে রেখো। কথাটা বলে তারা চলে যায়। মিনুর বাবা মিনুর মায়ের উপর রেগে গিয়ে বলে, তুমি আগে খোঁজ লইবা পাত্র কেমন, তার পোলা মাইয়া কত বড়। তার পোলা মাইয়া দেখতে হইব মায়ের মতো, সেটা শুইনা কে বুঝবে তার পোলা মাইয়া এত বড়, আর সে তোমার বয়সী?
মিনুর মা সত্যিই এসব বুঝে নেই, তবে মিনুর বাবা তার কথা শুনতে চায় না। সে রাগান্বিত করে। তাদের এক কথা কাটাকাটি এক পর্যায়ে মিনু বলে, "আমি বিয়ে করব না আব্বা। যাতে পাত্র বড় হোক বা ছোট। আমি যদি তোমাদের বোঝা হয়ে যাই তবে আমাকে শেষ করে দিও। তাও বিয়ে দেওয়ার কথা ভেবো না।" মিনুকে শেষ করে দেওয়ার কথা শুনে মিনুর বাবা-মা জড়িয়ে ধরে। প্রায় কাঁদো, কাঁদো কণ্ঠে বলে, "মা, তুই শেষ হয়ে গেলে আমরা কই যাবো? এমন কথা বলিস না। আমরা চাই তুই চাইলে আর বিয়ে দেওয়ার কথা ভাববো না। তাই এমন করিস না।" মিনু বাবা-মা তার কথা বুঝতে পেরেছে। এটা বুঝে মিনু খুশি হয়। সে নিজের সামনে আদনানের হাসিমুখ কল্পনা করে। তার মনে হয় আদনান তার সিদ্ধান্তে খুশি। আর আদনানের খুশি মিনুর খুশি। দুর্জয় বিছানায় শুয়ে, শুয়ে মিনুর কথা ভাবে। মিনু বিধবা, এই কথাটা সে এখনো মানতে পারছে না। যতই হোক দুর্জয় অবিবাহিত ছেলে, তার পছন্দের নারী অন্য কারো বউ ছিল, এটা সে ভাবতে পারছে না। তার মাঝে অস্থিরতা কাজ করে। একটা সময় তার মধ্যে অন্য কিছু ভাবনা আসে। তার নিজের বন্ধুদের কথা মনে পড়ে। মনে পড়ে তাদের সুন্দর সময়। ধীরে, ধীরে তার অস্থিরতা বাড়ে। সে কেমন করে ওঠে। দুর্জয়ের মা এই অবস্থায় তাকে দেখে তার বাবাকে ডাকে। তারা দুজনে মিলে দুর্জয়কে সামলায়। কিছুটা সময় পর দুর্জয় শান্ত হয়ে যায়। তার মন বলে ওঠে, বিধবা জামাই তো বাইচা নেই। তাহলে তারে ভালোবাসতে দোষ কিসের? দুর্জয় মন তাকে পজিটিভ দিক দিয়ে বোঝায়। মিনুর স্বামী বেঁচে থাকলে আরো সমস্যা হতো। যদি নিজেকে দুর্জয় বোঝায়, সেই সাথে তার বাবা-মা তো তাকে সামলায়। তারা ভীষণ ভয় পেয়ে গেছে তাদের ছেলে হঠাৎ এমন করে উঠল। একমাত্র ছেলে হওয়ার কারণে তারা সবসময় ভয়ে থাকে। যদি তার কিছু হয়ে যায়? তার মাঝে এসব চিন্তা। বাবা-মায়ের কথা বুঝতে পেরে দুর্জয় বলে, "আমি ভালো আছি।" কেটে যায় আরো কয়েক মাস। মিনুর বিয়ে নিয়ে আর কোনো কথা ওঠেনি। তবে পাড়া-প্রতিবেশী মাঝে, মাঝে তিরস্কার উপহাস করে কথা বলে। সেসব নিয়ে মিনুর গা সওয়া হয়ে গেছে। এর মাঝে দুর্জয় মিনুকে লুকিয়ে দেখার অভ্যাস পরিবর্তন হয়নি। সে নিজেকে সামলে পুনরায় মিনুকে অনুসরণ করা শুরু করে। মিনু সব দেখে যতটা সম্ভব দুর্জয়কে এড়িয়ে চলে। তবে আগ বাড়িয়ে কোনো কথা বলে না। মিনুর কথা সে যা বলার বলে দিয়েছে। যে সে দুর্জয় নিজেকে অন্ধকারে ফেলতে চাইলে তাতে মিনুর কি করার? তাই মিনু দুর্জয়ের বিষয়ে আমলে নেয় না। যেহেতু দুর্জয় কোনো বাড়াবাড়ি করে না। সে দূর থেকে তাকে অনুসরণ করে, এতটুকুই। মিনুর বাবা-মা শফিকুলের জন্য সাথে গেছে তার পাত্রী দেখতে গিয়ে। এজন্য সারা বিকেলে মিনু একাই বাড়িতে কাটাতে হয়। এই নিয়ে ৪ নম্বর পাত্রী দেখতে গিয়েছিল শফিকুলের জন্য। সন্ধ্যাবেলা মলিন মুখশ্রী নিয়ে মিনুর বাবা আর ভাই ফিরে আসে। তাদের মুখের অবস্থা দেখে মিনুর সন্দেহের নজরে তাকায়। তারপর শান্ত কণ্ঠে বলে, "কি হয়েছে?" মা-ভাইয়ের মলিন মুখ দেখে মিনু কিছুটা ভয় পায়। সে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, "কি হয়েছে?" মিনুর মা তৎক্ষণাৎ একটা থাপ্পড় বসিয়ে দেয় মিনুর গালে। মিনু অবাক হয়ে মায়ের দিকে তাকায়। মিনুর মা কিছুটা কান্নাকাটি ভাব নিয়ে বলে, "তোর জন্য হইছে। ঘরে বিধবা মাইয়া পইড়া থাকলে সেই ঘরে কেডা নিজের মেয়ে বিয়ে দিবে?" এই নিয়ে ৪ টা পোলাটারে মাইয়া পক্ষ ফিরাই দিল। মিনু কথাটা শুনে অবাক হয়। মা-বাবা, ভাইয়ের মুখ দেখে সে এমনটাই আশা করছিল। মিনুর মা কিছুটা কষ্ট নিয়ে বলে, "তারা ঠিক করছে বিধবা মাইয়া ঘরে আছে জানলে আমি এই মাইয়া বিয়া দিতাম। তারাও দিবে না। তবুও কথা তো ফেলাইতে দেবার মতো না।" শফিকুল মাকে শান্ত করে। তারপর বলে, "আমি সেইসব পরিবারে বিয়ে করব না যাদের আমার বোনকে নিয়ে সমস্যা। তাই আমি তারাই বিয়ে করব যে আমার বোনকে আমার ঘরে আছে যাই না আমার সংসারে আসবে।" মায়ের কথার যখন কষ্ট বুকটা ফেটে যাচ্ছিল মিনুর, সেই সময় ভাইয়ের কথা তার মুখের হাসি ফিরিয়ে আনে। বাবা ভাই মিলে মাকে বুঝায়। মিনুর মা বুঝতে পেরে মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর বলে, "আমারে মাফ করে দেয়। মাইয়া পক্ষে এমন আমার পোলারে ফিরাই দিলে তা আমি মানতে পারি না। তাই তোরে কষ্ট দিয়ে ফেলছি।" মিনু মাকে সান্ত্বনা দেয়। নিজের কষ্ট লুকিয়ে বলে, "মা চিন্তা করো না। আমার ভাই অনেক দামি, তার জন্য দামি কেউ আসবে। সেজন্য আসতে দেরি করছে।" সেদিন মিনুর মা তার স্বামী সন্তানের কথায় নিজের ভুল বুঝলেও সেই স্থায়ী হলো না। মিনুর কথাই বাস্তব হলো। পরপর বরাবর প্রত্যাখ্যান হচ্ছে শফিকুল সব পাত্রীপক্ষ থেকে। যে বাড়িতে অপয়া একজন বসে আছে সেই ঘরে মেয়ের বিয়ে দিবে না। অর্থাৎ মিনুর জন্য সব শফিকুলকে প্রত্যাখ্যান করেছে। ধীরে, ধীরে বাবার বাড়িতে মিনু বোঝা হতে শুরু করলো। শফিকুলের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না। মিনুর জন্যই হচ্ছে না। তাতে মিনু এখন সবার বিরক্তির কারণ হচ্ছে। আগে যেই বাবা-মা প্রতিবেশীদের তিরস্কার গায়ে মাখতো না, সেই বাবা-মা এখন তাদের সাথে বসে তিরস্কার করে। এই তো সেদিন পাশের বাড়ির ফুলির মা তার মুরগি মিনুদের বাড়িতে আসায় সেটাকে ধরে নিয়ে যাওয়ার সময় বলে, "এই অপয়া বাড়িতে তুই আসছস? অপয়া হইতে আসছস অপয়া?" কথাটি মিনুর বাবা উঠোনে বসে শুনতে পায়। যার জবাবে তিনি বলেন, "আমার কপালটাই খারাপ। তাই তো অপয়া মাইয়া জন্মাইল।" কথাটা মিনু ঘরের মধ্যে বসে স্পষ্ট শুনতে পায়। তার বেশ অভিমান জন্মে বাবার জন্য। যে এই অভিমানে সে রাতে খাবার খায়নি। রাতের বেলা মিনুর বাবা, ভাই, মা ভাত খেতে বসে। খাওয়ার এক পর্যায়ে শফিকুল বলে, "মিনু খাইব না?" মিনুর মা কিছু কঠিন গলায় বলে, "না।"
বাপের উপর রাগ হয়েছে, বাপে অপয়া বলছে। অপয়ারে অপয়া বলবে না, এখন সেই রাগে খাইব না। না খাওক, আমার পোলার সংসার কপালটা খাইছে, যেইটা খাইয়ে পেট ভরুক হয়। ১০টা না ৫টা না, আমার একটাই পোলা। পোলাটা যে কবে বিয়ে দিব, কবে বংশের বাত্তি জ্বলবো, এই এক মাইয়ের জন্য হইতেছে। এইটা যে পোলা হইলে না কেন? মিনুর বাবা কথাটা বলে উঠে যায়। ভেতর ঘর থেকে বাবা মায়ের কথা শুনতে পেয়ে চোখের পানি বিসর্জন দেয় মিনু। বাবার সংসারে আসার ১ বছরের মাথায় সে বোঝা হয়ে গেল। আজ মিনু তার শাশুড়ির কথাটির মর্ম বুঝতে পারে। বিয়ের পর একটি মেয়ের জন্য তার স্বামীই মূল্যবান। মিনু চোখের পানি মুছে মনে মনে বলে, যেই নারী স্বামীকে বলে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবন শেষ, সেই নারী যদি জানতো ওর স্বামীবিহীন জীবন কতটা নরকময়, তবে জীবিত অবস্থায় কখনো স্বামীকে কেউ অবহেলা করতো না, তাকে মাথার তাজ বানিয়ে রাখতো। তবে এই সমাজে বেশিরভাগ নারী কিন্তু স্বামীকে মাথায় তাজ বানিয়ে রাখে। তাদের মাঝে অনেক স্বামী এই নারীর গুরুত্ব বোঝে না। তবে যারা স্ত্রীর গুরুত্ব বোঝে তাদের স্ত্রীরা তাদের বোঝে না। যাদের মাঝে দুজনে দুজনকে বোঝে তাদের জীবন হয়ে ওঠে স্বর্গ। এভাবেই চলছে সমাজ। মিনু আজ নিজেকে খুব অসহায় লাগছে। যে বাবা-মা, ভাই তাকে রানীর মতো রাখার কথা বলে বাড়িতে নিয়ে আসে, আজ সে তাদের বোঝা, কারণ তাদের বংশের প্রদীপ তাদের ছেলের বিয়ে হচ্ছে না। মিনু নিজের কান সজাগ রেখে বাবা-মা, ভাই তাকে নিয়ে কী আলোচনা করছে সেটা শোনার জন্য। তারপর যা শোনে তার জন্য মিনু একদম প্রস্তুত ছিল না। শফিকুল বলে, আমার বিয়েটার কথা পরে ভাবো। আগে মিনুর বিয়ে দেওয়ার কথা ভাবো। ওর বিয়ে হয়ে গেলে কোনো ঝামেলা থাকবো না। মিনুর বাবা সম্মতি জানিয়ে হয়, এইবার মিনুর বিয়ে নিয়ে ভাবতে হবে। মিনুকে বিয়ে করতে চাইবো? মিনু মায়ের কথা শুনে বিরক্ত নিয়ে মিনুর বাবা বলে, তোমার ওই অপয়া মাইয়াটা কোন পোলায় বিয়ে করতে চাইবো দেখি। একটু বয়স্ক হইলে এখন আমাদের মিনুর বিয়ে দেওয়া লাগবো। মিনু রাজি হইব না, তাতে সারা জীবন আমাদের ঘরে বোঝা হইয়া থাকবো। ও ঘরে বই আছে বইলা ঘরটা অপয়া হয়ে গেছে, ঘরের মধ্যে কোনো ভালো কিছু হইতেছে না। মিনু আর নিতে পারছে না, সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার কানে তার পরিবারের বলা কথাগুলো বিষের মতো লাগছে। তবে মিনু তার পরিবারকে এজন্য দোষারোপ করে না। সমাজ ব্যবস্থাই এমন। সমাজের মানুষ রোজ বাড়ি বয়ে এসে তাকে অপয়া বলে গেলে, ভাইয়ের বিয়েতে বাধা, তার বিধবা হয়ে দাঁড়ালে তার পরিবারের কাছে বোঝা। এছাড়া একটা বছর অনেক সময় মানুষকে অসহ্য লাগায়। মিনু সেখান থেকে ভাগ্যবতী। অনেক বাবা-মা বিধবা মেয়েকে ১ মাস খাওয়ায় না। তাতে তো বোঝা হয়ে যায়। সেখানে মিনু তো ১ বছর ধরে রয়েছে। মিনুর বাবা মিনুর জন্য বিয়ের পাত্র খুঁজছেন কথাটা শুনে দুর্জয় খুব খুশি। সে এসে তার বাবা-মাকে মিনুর কথা বলে। সে বলে, "আব্বা, আমার একটা মাইয়া পছন্দ হয়েছে, তারে আমি বিয়ে করতে চাই।" ১ম এ দুর্জয়ের বাবা খুব সুন্দরভাবে কথাটা নেয়। সে ছেলের হাসিমুখ দেখে খুশি হয়ে বলে, "মাইয়া যদি তোর পছন্দ হইয়া থাকে, তাহলে চল। তুই যেদিনই বলবি ঐদিনে বিয়ের তারিখ দিয়ে আসবো।" দুর্জয়ের মাও সম্মতি জানায়। "আমাদের কাছে তোর সুখেই সব বাজান। মাইয়াকে বাড়ি কই?" দুর্জয়ের বাবা জানতে চায়। দুর্জয় হাসিমুখে বলে, "মাইয়া আমাদের পাশের গ্রামের। মাইয়ার নাম ইয়াসমিন।" "মাইয়া দেখতে কেমন?" দুর্জয়ের মা নিজের হবু বউয়ের ছেলের রূপের কথা জানতে চাইলে দুর্জয় বলে, "খুব সুন্দর, অনেক মায়াবতী। তবে দুর্জয়ের বাবা-মা জিজ্ঞাসা করে। দৃষ্টিতে দুর্জয়ের দিকে তাকায়। দুর্জয় শান্ত কণ্ঠে বলে, "ও বিধবা।" কথাটা শোনার জন্য দুর্জয়ের বাবা-মা মোটেও প্রস্তুত ছিল না। একটু আগে তাদের মুখে মেয়ের বিষয়ে জানার জন্য কৌতূহল ছিল, সেটা মুহূর্তে শেষ হয়ে গেল। তাদের মুখগুলো মলিন হয়ে গেল। মিনু বাম গালে থাপ্পড় পড়তে সে নিজের হাত গালে দিয়ে বাবার দিকে করুণ চোখে তাকায়। হ্যাঁ, মিনুর বাবা তার গালে থাপ্পড় দিয়েছে। মিনু করুণ দৃষ্টিতে উপেক্ষা করে সেই দৃষ্টি বলে, "এমনিতে তুই আমাদের গলার কাটা হইয়া আসস, তার মাঝে পাত্রপক্ষ ওই কথা বইলা কি সারা জীবন বিয়ে না হয় সেই ব্যবস্থা করতে চাস?" মিনুর মা অসহায় কণ্ঠে বলে, "দেখ মা, তুই না চাইলেও আমরা তোর বিয়ে দিব। সেইটা বুঝে এখন বিয়ে ভাঙার জন্য এটা করবি? করিস না মা, আমাদের সব শেষ হয়ে যাব।" মিনুর মা, তুমি এত নরম হইয়া কথা বইল না। ও নরম ভাষা বুঝবে না। এটা বলে মিনুর বাবা মায়ের দিকে দৃষ্টি সরিয়ে মিনুর দিকে তাকিয়ে বলে, "দেখ, বেশি বার বাড়িস না। পাত্রপক্ষরে আমি যেইটা বলবো ওইটুকু তুইও বলবি। ভুলেও বাড়তি কোনো কথা করবি না। আর বিয়ে করতে চাস না এটাও বলিস না। তোর ভাই আমাদের ভালো চাইলে তুই বিয়ে করবি। আর না চাইলে আমাদের মাইরে ফেল। আমাদের বিষ খাওয়া, তাহলে সব শান্ত হইব। তুই সুখে থাকবি, আমরাও। যদি বিষ খাওয়াতে না পারিস তাহলে বিয়ে কইর নাই। যেই সাথে পাত্রপক্ষের কাছে সেইটা আমরা বলি সেইটাই বল।" মিনু অসহায় চোখে তার বাবা-মার দিকে তাকায়। সে শুধু একটাই কথা বলে, "আমাকে রাজকন্যার মতো রাখবা বলে নিয়ে আসলা। মাত্র ১ বছরের রাজকন্যা বোঝা হয়ে গেল?" ললনার ললাট, ১ম পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা পর্ব আসবে। ওটাই শেষ পর্ব।